তো পড়বো আজকে আমরা কিভাবে ফাইল নিয়ে কাজ করতে পারি। অর্থাৎ ফাইলের মধ্যে আমরা কিছু ইনপুট দিব, ফাইল থেকে কিছু আউটপুট রিড মানে আউটপুট ফাইলে রাইট করব, ফাইল থেকে কিছু জিনিস আমরা রিড করব, এই হচ্ছে কাজ। তো কিভাবে ফাইল অপারেশন গুলা করা যায় সেগুলো আজকে ক্লাসে দেখব। এখানে কিছু কথাবার্তা বলা আছে যে কেন আমরা ফাইল ইউজ করব, কারণ আমরা যখন যে কোনো ভ্যালু ভ্যারিয়েবলের মধ্যে রাখতে চাই তখন যে সমস্যাটা হয় যে আমরা পিসি যখন অফ করে দেই কিংবা যখন নেটবিনসটা ক্লোজ করে দিই, আমার ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুগুলো আমরা ইনপুট দিছি সেগুলো চলে যায়। যদি না আমি স্ট্যাটিক্যালি ওইগুলোর মধ্যে এই ভ্যালুগুলোকে স্টোর করি। তো এই সমস্যার কারণে আমরা কি করি, ফাইল ইউজ করি। ফাইল ইউজ করার কারণে আমার যখন ইনপুট গুলো প্রয়োজন হয় আমি একটা ফাইলে স্টোর করে রাখতে পারি, এবং আমার প্রোগ্রামের যখন প্রয়োজন হয় তখন সে সেই স্টোর করা ফাইল থেকে আমার ভ্যালুগুলোকে রিড করতে পারে। তো এই কাজের জন্য আমরা আসলে ফাইলটাকে ব্যবহার করি। এরপরে বলা হয়েছে যে ফাইল প্রসেসিং কি জিনিস, ওই একই কথা। যদি আমরা কোনো ইনফরমেশন বা ডেটা ফাইলের মধ্যে স্টোর করে রাখতে চাই এবং ফাইল থেকে নিয়ে সেগুলাকে বিভিন্ন ধরনের এড, ডিলিট, মডিফাই করতে চাই, বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন করতে চাই, তখন যে কাজগুলো করি সেটা পুরোটাকে বলা হচ্ছে ফাইল প্রসেসিং। এই ফাইল প্রসেসিং এর মধ্যে কি কি থাকে, যে আমরা ডেটা রিড করতে পারি, সেখান থেকে ডেটা রাইট করতে পারি। এরপর একটা ফাইল তৈরি করার জন্য আমরা সি তে কিভাবে লিখতাম সেটা এখানে দেখানো হয়েছে। আচ্ছা, তো এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে যে আমরা আসলে যে ইনপুট আউটপুট ডিভাইস গুলো আছে এবং যে একটা ডেটা প্রোগ্রাম ডেটা মানে জাভা প্রোগ্রাম আছে, সেটার মধ্যে আসলে ডেটা গুলাকে কিভাবে পাস করে। যেমন প্রথমটাই দেখানো হয়েছে যে আমাদের যে কোনো ধরনের যদি ইনপুট ডিভাইস থাকে, সেই ইনপুট ডিভাইস থেকে ডেটা গুলো আসতে পারে। যেমন ইনপুট ডিভাইস বলতে আমরা বুঝতেছি কিবোর্ড, মাউস কিংবা আমাদের মেমোরি। এই জিনিসগুলো থেকে ইনফরমেশন আসে, একটা প্রোগ্রামের মধ্যে আমরা ইনপুট দেই। সেখান থেকে এই যে ইনপুটটা নেওয়ার পরে প্রোগ্রামটা আমার বিভিন্ন ধরনের প্রসেস করে। প্রসেসিং এর পরে আমাকে সে আউটপুট গুলো বিভিন্ন ভাবে দেখাইতে পারে। সে আমাদেরকে স্ক্রিনের মধ্যে দেখাইতে পারে কিংবা প্রিন্টারের মধ্যে দেখাইতে পারে, কিংবা সে একটা ফাইলের মধ্যে আমার মেমোরিতে রাইট করতে পারে। তো বিভিন্ন ভাবে আসলে আমরা ডেটা নিয়ে কাজ করতে পারি। তো এখানে বলা হচ্ছে স্ট্রিম মানে আমরা বুঝি এই যে পানির যে স্রোতটা আসে সেটাকে বলা হয় স্ট্রিম। তো আমরা স্ট্রিম জাভাতে কেন বলা হয় এই জিনিসটা, কারণ জাভাতেও আমরা যে ডেটা গুলাকে ইনপুট দেই সেই ইনপুট গুলাকে আসলে ফাইলের মধ্যে একটা স্ট্রিম হিসেবে ধরে নেওয়া হয়। যখন আমরা ফাইল থেকে কোনো কিছু রিড করতে চাই তখন আমরা কি করি, স্রোতের মতন করে একটা 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 করে ক্যারেক্টারকে রিড করতে পারি। কিংবা আমরা যখন স্ট্রিমের মাধ্যমে জাভার কোনো ফাইলে রাইট করি তখন আমরা কি করি, একটা একটা করে আর কি রাইট করার চেষ্টা করি। তো এই জন্য আমাদের জাভা প্রোগ্রাম গুলাকে বা জাভার ফাইল অপারেশন গুলাকে স্ট্রিমের সাথে কম্পেয়ার করা হয়। আচ্ছা, তো স্ট্রিম দুই রকমের। ইনপুট নেওয়ার জন্য একটা স্ট্রিম থাকবে, আর একটা আমাদের আউটপুট দেওয়ার জন্য স্ট্রিম থাকবে। ইনপুট স্ট্রিম বুঝাই যে আমরা যে কোনো একটা ফাইল তৈরি আছে, সেই ফাইল থেকে যদি আপনার প্রোগ্রামের মধ্যে আপনি রিড করতে চান তখন সেটাকে আপনি বলবেন ইনপুট স্ট্রিম। মানে আপনি আপনার প্রোগ্রাম থেকে ফাইলে কিছু রাইট করতে চান তখন আপনি ইউজ করবেন আউটপুট স্ট্রিম। আচ্ছা, তো জাভার যে স্ট্রিম ক্লাসগুলো আছে সেখানে আসলে দুই রকমের স্ট্রিম ব্যবহার করা হয়। একটাকে আমরা বলতেছি বাইট স্ট্রিম, আরেকটাকে বলতেছি আমরা ক্যারেক্টার স্ট্রিম। বাইট স্ট্রিম শুধুমাত্র একটা বাইট নিয়ে কাজ করতে পারে, ক্যারেক্টার স্ট্রিম একটা একটা করে ক্যারেক্টার নিয়ে কাজ করে। এখন স্ট্রিমের ডেফিনেশনটা এখানে সুন্দর করে দেওয়া আছে যে স্ট্রিম বলতে বোঝানো হয়েছে একটা সিকোয়েন্স অফ ডাটা যেটার কোনো পার্টিকুলার লেন্থ নাই। অর্থাৎ আমি ফাইলের মধ্যে আসলে কতগুলো ডেটা আছে সেটা আমি আগে থেকে জানবো না। তো সেখান থেকে আমি যখন ডেটা গুলোকে কালেক্ট করবো একটা সিকোয়েন্স অফ ডেটা নিয়ে নিয়ে আমি কাজ করব। এই পুরো যে ফাইল অপারেশন গুলা হয় সেটার জন্য আমাকে একটা প্যাকেজ কল করতে হবে, যে প্যাকেজটা java.io প্যাকেজ। সেই প্যাকেজের মধ্যেই আপনার ফাইল রিলেটেড যত রকমের ফাংশন আছে, ক্লাস আছে, সেগুলো আমরা ওখানে পেয়ে যাব। এরপরে দেওয়া আছে যে বাইট স্ট্রিম আর ক্যারেক্টার স্ট্রিমের মধ্যে দুইটা পার্থক্য দিছে ছোট ছোট। যে বাইট স্ট্রিমের মধ্যে আমরা যখন কাজ করি সে আসলে 8 বিট ডাটা নিয়ে কাজ করতে পারে বা 1 বাইট ডাটা নিয়ে কাজ করে, যেখানে ক্যারেক্টার স্ট্রিম আমাদের এখানে 16 বিট নিয়ে কাজ করতে পারে। তো বাইট স্ট্রিমের জন্য আমরা যে ক্লাসগুলো ব্যবহার করি সেটা ইনপুট স্ট্রিম ক্লাস অথবা আউটপুট স্ট্রিম ক্লাস। আর ক্যারেক্টার স্ট্রিমের জন্য আমরা ব্যবহার করি রিডার্স রাইটার্স। তো আমি বেসিক্যালি রিডার্স রাইটার ক্লাসের এক্সাম্পলটাই দেখাবো, ইনপুট স্ট্রিম আউটপুট স্ট্রিম আমি দেখাবো না। আচ্ছা, তারপরে এইখানে কিছু ছবি টবি দিয়ে বোঝানো হয়েছে যে জাভা স্ট্রিম ক্লাস এই যে দুই রকম, বাইট স্ট্রিম, ক্যারেক্টার স্ট্রিম।
বাইট স্ট্রিমের মধ্যে ইনপুট স্ট্রিম আর আউটপুট স্ট্রিম ক্লাস আছে, ক্যারেক্টার স্ট্রিমের মধ্যে রিডার আর রাইটার্স আছে, এবং এই সবগুলোই মেমোরি ফাইল বিভিন্ন জায়গা থেকে নিয়ে কাজ করতে পারে। তো ইনপুট স্ট্রিমের বাইট ইনপুট স্ট্রিমের জন্য এই ফাংশন গুলো আছে। যেমন যদি আপনি শুধু রিড করতে চান তাহলে আপনি রিড ফাংশনকে কল করবেন। যদি আপনি কোনো বাফারের মধ্যে নিয়ে নির্দিষ্ট একটা মানে লিমিট পর্যন্ত রিড করতে চান তাহলে আপনি এই ধরনের ফাংশন ইউজ করবেন। যে আমার ফাইলের মধ্যে কি কি ধরনের এক্সেপশন হতে পারে। প্রথম যে এক্সেপশনটা হতে পারে সেটা হচ্ছে এন্ড অফ ফাইল এক্সেপশন হতে পারে, যে আমি ফাইলের হচ্ছে এন্ডে চলে আসছি হুটহাট করে ইনপুট দেওয়ার সময় কোনো রকম ভাবে আমি হচ্ছে ফাইলের এন্ডে চলে আসছি। তো এরকম যদি এরর হয় তখন আমাদেরকে ইওএফ এক্সেপশন দিবে। যদি কোনো কারণে আমার ফাইলটা সে ওপেন করতে না পারে তখন আমার দরকার হচ্ছে ফাইল নট ফাউন্ড এক্সেপশন। যদি হচ্ছে কোনো ইনপুট আউটপুটের ক্ষেত্রে আমার প্রোগ্রাম এক্সিকিউশনটা ইন্টারাপ্ট হয় তখন সে আমাকে দেখবে যে ইন্টারাপ্টেড আইও এক্সেপশন। তো এখানে কয়েকটা এক্সেপশন আছে, তার মধ্যে বেশি আমরা ইউজ করি, মানে আমি নিজে ইউজ করতে হয়, সেটা হচ্ছে ফাইল নট ফাউন্ড এক্সেপশন। কারণ হচ্ছে হুটহাট করে আপনার ফাইলকে যদি সে খুঁজে না পায় যেন আপনার প্রোগ্রামটা ক্র্যাশ না করে বসে। ঠিক তেমনি আরেকটা হচ্ছে আইও এক্সেপশন। অনেক সময় আমরা ইনপুট আউটপুটটা ঠিক মতন দিতে পারি না, সেজন্য আমাদের খেয়াল রাখতে হবে এই দুইটা এক্সেপশন যেন আমরা অবশ্যই ফাইল নিয়ে কাজ করার সময় হ্যান্ডেল করি। এরপর দেওয়া হচ্ছে যে আমরা কিভাবে ইয়ে করি এক্সেপশন গুলাকে হ্যান্ডেল করি। আমরা ট্রাই এর মধ্যে এক্সেপশনের লাইনগুলো লিখে ফেলি, মানে হচ্ছে স্টেটমেন্ট গুলো লিখি। আর ক্যাচের মধ্যে হচ্ছে যদি কোনো রকমের এরর থাকে তখন আমরা সেই আউটপুট মেসেজটা দিই। ট্রাই ক্যাচ যেহেতু আমরা আগে পড়ে আসছি এই জন্য এই জিনিসটা আর বেশি এক্সপ্লেন করলাম না। চলে যাব হচ্ছে আমরা ফাইল কিভাবে ক্রিয়েট করতে পারি। তাহলে ফাইল ক্রিয়েট করার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে ফাইল ক্লাস লাগবে। তাহলে আমি হচ্ছে ফাইল ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব। কিভাবে তৈরি করব? আমরা তৈরি করতে পারি হচ্ছে ফাইল লিখবো, তারপরে যেকোনো একটা নাম দিব, আমার ভ্যারিয়েবলের নাম দিব। তো এখানে নাম দিছে হচ্ছে ইন ফাইল, তারপরে হচ্ছে ইকুয়াল টু দিয়ে যেভাবে আমরা একটা অবজেক্ট তৈরি করতাম ক্লাসের ঠিক তেমনি আমরা ফাইল ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব। এবং সেখানে প্যারামিটার হিসেবে পাস করব আমি যেই ফাইলটা নিয়ে কাজ করতে চাই সেটা। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে আমার ফাইলটার নাম হচ্ছে ফাইল in.txt। তাহলে আমরা এই txt ফাইলটার একটা অবজেক্ট তৈরি করলাম হচ্ছে ইন ফাইলের মধ্যে। এরপর বলা হয়েছে যে আমরা যে এই রিড রাইট করব সেই করার জন্য আমরা দুইটা সাব ক্লাস ব্যবহার করি, সেটা হচ্ছে একটা ফাইল রিডার ক্লাস আর একটা হচ্ছে ফাইল রাইটার ক্লাস। একটু আগে বলে আসছি যে ক্যারেক্টার স্ট্রিম নিয়ে কাজ করার সময় আমরা রিডার আর রাইটার ক্লাস ব্যবহার করি। তো এখানে হচ্ছে অনেকগুলো ফাংশন দেওয়া আছে যে রিডার ক্লাসের আন্ডারে কি কি জিনিস আছে। এর মধ্যে আমরা ব্যবহার করব হচ্ছে ফাইল রিডারকে, আর বাকিগুলো আপাতত দরকার নাই। আর হচ্ছে এখানে রিডার ক্লাসে কিছু ফাংশন দেওয়া আছে, একটু পরে ফাংশন গুলো নিয়ে ডিসকাস করতেছি। ঠিক তেমনি রাইটার ক্লাসের মধ্যেও আমরা হচ্ছে ইউজ করব হচ্ছে শুধু ফাইল রাইটারকে। এখানে কিছু রাইটার ক্লাসের ফাংশন দেওয়া আছে, যদি পরে না বুঝি আমরা পরে আবার এগুলা নিয়ে ডিসকাস করব। আচ্ছা, তো কপি করার এক্সাম্পলটা আমি সরাসরি নেটবিনস থেকে দেখাবো যে একটা ফাইলের মধ্যে আপনার কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেই ইনফরমেশন গুলো আমরা কি করব আরেকটা ফাইলের মধ্যে হচ্ছে কপি করব। তাহলে এখানে আমার দুইটা কাজ হবে, একটা ফাইল থেকে ধরেন আমার রিড ফাইল থেকে আমি হচ্ছে কোনো ভ্যালু রিড করলাম, রিড করে আমি অন্য একটা ফাইলের মধ্যে সেই ভ্যালু গুলাকে রাইট করতে পারি কিভাবে, অর্থাৎ একটা ফাইলের ডেটা আমি আরেকটা ফাইলে কপি করব কিভাবে, এই জিনিসটা আমি ডিরেক্টলি নেটবিনস এর এক্সাম্পল দিয়ে দেখাই দিব। এরপরে যে জিনিসটা দেখানো হয়েছে যে বাফারড স্ট্রিম কি জিনিস। একটু আগে স্ট্রিম বলতে আমরা শুনছি যে স্ট্রিম বলতে হচ্ছে একটা সিকোয়েন্স অফ ডেটা যার কোনো নির্দিষ্ট লেংথ নাই। এখন আমরা কেন তাহলে বাফার স্ট্রিমটাকে ইউজ করব এই ক্ষেত্রে? বাফার স্ট্রিম ইউজ করার সুবিধা হচ্ছে যে আমরা যখন ইনপুট আউটপুট করি সাধারণত স্ট্রিম ক্লাসে কি হয়, সে একটা একটা করে বাইট নেয় বা একটা একটা করে বিট ভ্যালু নেয়, সেটা নিয়ে সে হচ্ছে আমাদেরকে পরে ফার্দার কাজগুলা করে। এখন আমরা বাফার স্ট্রিমের মাধ্যমে কি করব, একটা সম্পূর্ণ লাইন পর্যন্ত আমরা হচ্ছে ভ্যালু গুলাকে ইনপুট নিতে থাকবো। যখন আমার লাইনটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি হচ্ছে সেই লাইনটা নিয়ে বাকি ফার্দার কাজগুলা করব। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যে ইনপুট গুলা নেই সেটা আসলে একটা স্ট্রিং টাইপের মতন ইনপুট হয়, যে আমরা সরাসরি একটা লাইন ইনপুট নিতে পারি। এটা সুবিধা কি? তো এটা সুবিধা হচ্ছে যে আমার বারবার একটা একটা করে ভ্যালু নেওয়া লাগতেছে না, কিংবা আমার আসলে ফাইল নিয়ে যখন কাজ করি তখন তো একটা সেন্টেন্স হিসেবে বা ফাইলের মধ্যে কি থাকে এক একটা লাইনে এক এক রকম ইনফরমেশন থাকে। সেই জন্য আমাদের এই বাফার স্ট্রিমটা ইউজ করলে আমাদের প্রোগ্রাম করাটা অনেক বেশি সহজ হয়। তো এখানে এটাই বলছে যে বাফার ক্যারেক্টারিস্টিক আন্ডারস্ট্যান্ড লাইন অফ টেক্সট, সে একটা লাইন বুঝতে পারে, এবং বাফার রাইটার দিয়ে যখন আমি লিখি সে তখন হচ্ছে একটা নিউ লাইন মেথডের মধ্যে লিখতে পারে, এবং সে যখন রিড করে তখন সে রিড লাইনের মাধ্যমে একটা লাইন অফ টেক্সট রিড করতে পারে।
আচ্ছা, তো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে যখন আমরা ফাইল নিয়ে কাজ করব, তখন আমাদেরকে আগে একটা টেক্সট ফাইল তৈরি করতে হবে যেখান থেকে আসলে আমি কোনো কিছু রিড করতে চাই। তাহলে সেই টেক্সট ফাইলটা তৈরি করার জন্য আমরা কি করব? আমরা যেই প্রজেক্টটা তৈরি করব সেই প্রজেক্টের মধ্যে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখানে হচ্ছে আপনি নিউ তে যাবেন। নিউ তে গিয়ে এম্পটি ফাইল সিলেক্ট করবেন। তাহলে এম্পটি ফাইল সিলেক্ট করার পরে আমরা হচ্ছে এই জায়গায় যে ফাইলটা তৈরি করব, ধরেন ইনপুট বা আউটপুট যাই নাম দিই না কেন, সেটার পরে আমরা হচ্ছে ডট দিয়ে এক্সটেনশন দিব হচ্ছে টিএক্সটি। কারণ আমরা একটা টেক্সট ফাইল থেকে রিড করতে চাই কিংবা আমরা একটা টেক্সট ফাইলে রাইট করতে চাই। তাহলে আমরা হচ্ছে এইভাবে আমরা একটা টেক্সট ফাইল তৈরি করতে পারি। এখন টেক্সট ফাইলটা যখন আপনারা তৈরি করবেন, তখন যেই কাজটা মনে রাখবেন যে আমরা অবশ্যই প্রজেক্টের নাম থেকে গিয়েই আমরা কিন্তু ফাইলটা তৈরি করব। আমরা ভুলেও এই যে ডিফল্ট প্যাকেজ বা সোর্স প্যাকেজের আন্ডারে কোনো ফাইল তৈরি করব না। কারণ যদি আপনারা অন্য কোথাও এই ফাইলটা থাকে তাহলে হচ্ছে আমাদের জাভা অ্যাপ সরাসরি তাকে খুঁজে পড়তে পারবে না। তখন আপনার আবার এখানে ওকে ডিরেক্টরি বলে দেওয়া লাগবে। সেজন্য এত ঝামেলায় আমরা না গিয়ে সরাসরি আমরা কি করব, আমার যে প্রজেক্টটা থাকবে সেই প্রজেক্টের মধ্যেই আমরা হচ্ছে আমাদের প্রথমে যেটা করতে হবে আমাদেরকে হচ্ছে java.io কে ইম্পোর্ট করতে হবে। তো আমি এই java.io প্যাকেজের যতগুলো আছে আমি সবাইকে আমি হচ্ছে ইম্পোর্ট করে নিলাম যতগুলা ক্লাস আছে এটার মধ্যে। এরপরে বলে আসছি যে আমার ২ টা জিনিস লাগবে। আমি যেহেতু রিড করতে চাই তাহলে আমার লাগবে হচ্ছে ফাইল রিডার। তাহলে আমি ফাইল রিডারের একটা ভ্যালু রাখলাম যে ফাইল রিডারটা হবে আমার ইনপুট টাইপের আর আমার লাগবে হচ্ছে একটা ফাইল রাইটার যেখানে আমি হচ্ছে আউটপুট রাইট করব। তাহলে এই ফাইল রিডার আর ফাইল রাইটার এই ২ টা ক্লাস আমার লাগবে এবং আমি কি করলাম এই ২ টা ক্লাসের অবজেক্ট তৈরি করলাম in = নিউ ফাইল রিডার লিখে এবং out = নিউ ফাইল রাইটার লিখে। এবং এদের মাঝখানে আমি কি করলাম আমার যে input.txt ফাইলটা আছে সেটা হচ্ছে আমার ফাইল রিডার টাইপের হবে কারণ আমি ওইখান থেকে আসলে রিড করতে চাই সেই জন্য এবং output.txt ফাইলটার মধ্যে যেহেতু আমি রাইট করতে চাই সেই জন্য এইটা হবে ফাইল রাইটার টাইপের। তাহলে এভাবে আমরা প্রথমেই যদি রিড করার কাজ থাকে শুধু তাহলে তো আর রাইটার ক্লাস লাগতেছে না। কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ, বলেন। ম্যাম ফাইল রিডারটা কি ইনিশিয়ালাইজ করছে ওটাকে নাল করে দিছি, নাল না করে দিলে কি কোনো সমস্যা হতো? না, নাল না করলেও সমস্যা। তাহলে আমরা কি করলাম এখন ২ টা হচ্ছে ফাইল রিডার ক্লাস নিলাম এবং ফাইল রাইটার আর রিডার ক্লাসের অবজেক্ট তৈরি করলাম। অবজেক্ট তৈরি করার পরে এখন আমরা কি করলাম, এখন আমি যেহেতু বলছি একটু আগে যে আমরা হচ্ছে বাফার রিডার হিসেবে নিব। বাফার রিডার নেওয়ার সুবিধা হচ্ছে যে আমি একবারে যখন আমার লাইনটা থাকবে অর্থাৎ এই input.txt ফাইলে ধরেন কি আছে 1, 2 এবং আমার নিজের নাম আছে। তাহলে আমি যখন এই ভ্যালু গুলাকে ইনপুট নিব তখন সে কি করতে পারবে যে এই ভ্যালু গুলাকে ইনপুট নেওয়ার সময় সে পুরাটাকে একটা লাইন হিসেবে নিবে। যেমন 1, 2, 3, 4 যদি এখানে থাকে তাহলে সে এই পুরা 1, 2, 3, 4 কে একটা লাইন হিসেবে সে সরাসরি ইনপুট নিয়ে নিবে। সে এখানে আলাদা আলাদা করে 1 তারপর 2 তারপর 3 তারপর 4 এইভাবে নিবে না। যেহেতু আমি পুরাটাকে একসাথে ইনপুট হিসেবে নিতে চাই সেজন্য আমি এখানে ব্যবহার করলাম হচ্ছে বাফার রিডার। আমরা হচ্ছে চেষ্টা করব বাফার রিডারের মাধ্যমেই কাজ করার জন্য। তো বাফার রিডারের একটা অবজেক্ট তৈরি করলাম যার নাম হচ্ছে বাফার এবং এই বাফারের মধ্যে আমি কি করব যে ইনপুট অবজেক্টটা তৈরি করলাম আমরা ফাইল রিডারের যে ইন নামের সেই ইনটাকে আমরা প্যারামিটার হিসেবে পাস করব। অর্থাৎ আমার যে এই input.txt এর তাহলে কি করবে সে প্রতিটা লাইনকে বাফারের মধ্যে রেখে দিবে। এরপর একটা স্ট্রিং নিলাম যে স্ট্রিং এর নাম বললাম হচ্ছে লাইন এবং এই লাইনের মধ্যে আমরা কি রাখবো এই লাইনের মধ্যে আমরা করব কি বাফার থেকে আমরা রিড লাইন ফাংশনের মাধ্যমে ওই ফাইল থেকে ইনপুট গুলাকে পড়বো। এই বাফারের কাজ হচ্ছে যে এখন আমি বাফার ক্লাসের আন্ডারে যতগুলা ফাংশন আছে সেগুলাকে অ্যাক্সেস করতে পারবো। তো বাফার ক্লাসের একটা ফাংশন হচ্ছে রিড লাইন যে কি করে আমার ফাইল থেকে সরাসরি একটা একটা করে লাইন রিড করতে পারে। তাহলে আমি এইখান থেকে কি করব এই বাফার ডট রিড লাইনের মাধ্যমে ইনপুট গুলাকে কন্টিনিউয়াসলি রিড করতে পারবো এবং আমি করার সময় চেক করব যে আমার জানি এটা নাল না হয়ে যায় অর্থাৎ নাল হওয়ার আগ পর্যন্ত আমার ফাইলটা শেষ হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমরা হচ্ছে ইনপুট গুলাকে রিড করতে থাকবো। যখন আমার ফাইলটা শেষ হয়ে যাবে অর্থাৎ আমার আর কোনো ফাইলের মধ্যে আর কোনো ডেটা নাই তখন সে কি করবে এই while লুপ থেকে এক্সিট হয়ে বের হয়ে আসবে। তো যতক্ষণ পর্যন্ত আমরা লুপের মধ্যে থাকবো ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র আমরা একটা কাজই করছি সেই কাজটা হচ্ছে আউট ডট রাইট এর ভিতরে আমরা হচ্ছে লাইনটাকে পাস করে দিছি অর্থাৎ আমরা যে লাইনটাকে একটু আগে রিড করে আসছি সেই লাইনটাকে আমরা কি করলাম আউট ডট রাইট ফাংশনের মাধ্যমে আমরা হচ্ছে সেটাকে আবার আরেকটা ফাইলের মধ্যে এই যে আউটের যে ফাইলটা আমরা তৈরি করছিলাম আউটপুট ডট টেক্সট সেখানে হচ্ছে আমরা সেটাকে পাঠিয়ে দিলাম। অর্থাৎ আমার এখন আউটপুট ফাইলটা এরকম হওয়া উচিত যে সেটার মধ্যে থাকবে হচ্ছে 1, 2, 3, 4
তারপরের লাইনে থাকবে টু, তারপরের লাইনে থাকবে হচ্ছে লিঙ্কার। ম্যাম এখন হ্যাঁ বলেন। ম্যাম এখানে তো ওই আউটপুট ডট টেক্সট ওই ফাইলটা তো তৈরি করা হয়নি, সেক্ষেত্রে তো না, তৈরি সেটা করে হচ্ছে ফাইল রাইটার ক্লাস কি করে, যখন আমরা দিব সে অটোমেটিক্যালি হচ্ছে ফাইল রাইটার ক্লাস তৈরি করে নিতে পারে, আমার আর আলাদা করে দেওয়া লাগে না। কিন্তু ইনপুট নেওয়ার সময় আসলে আমার ইনপুট ফাইলটাকে তৈরি করে দিতে হবে, কারণ নাহলে সে ইনপুট নিবে কোত্থেকে। রাইট করার সময় সে অটোমেটিক্যালি রাইট করে নিতে পারে। আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে যে এটা রান করে দেখা। তো আমরা হচ্ছে রান করলাম। এখন রান করার পরে দেখালো আমাকে বিল্ড সাকসেসফুল। এখন আমি ফোল্ডারে গিয়ে দেখবো যে আসলে এরকম কোনো ফাইল আমার তৈরি হয়েছে কিনা। আচ্ছা, এখন আমি জানি না দেখা যাচ্ছে কিনা, একদম ছোট করে আসছে এখানের মধ্যে, যে আমরা যখন রান করলাম তখন হচ্ছে 1 2 3 4 2 তারপর লিঙ্কটা পুরো জিনিসটা একটা লাইনের মধ্যে চলে আসছে। এই পুরো জিনিসটা একটা লাইনের মধ্যে আসছে এই কারণে, কারণ আমরা যখন হচ্ছে আউট ফাইলের মধ্যে মানে আউট ডট রাইট ফাংশনটা ব্যবহার করছি, তখন আমরা কিন্তু কোনো নিউ লাইন ব্যবহার করিনি। যেহেতু আমরা কোনো নিউ লাইন ব্যবহার করি নাই, সেই জন্য আমার সবগুলো কি হয়েছে, পাশাপাশি একটার পর একটা ক্যারেক্টার এখানে বসে গেছে। এই জন্য আমরা কি করব, সব সময় যখন কাজ করব তখন আমরা এক একটা লাইন লেখার পরে একটা নিউ লাইন দিয়ে দিব, যাতে করে আমার পরেরটা নেক্সট লাইনের মধ্যে চলে যায়। অর্থাৎ ইনপুট ফাইলটা এবং আউটপুট ফাইলটা দেখতে একই রকম হয়। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার ইনপুট ফাইলটা হচ্ছে এরকম, তাহলে আমার আউটপুট ফাইলটা দেখতে হবে হচ্ছে এক্স্যাক্টলি সেম। প্রথমে আমরা হচ্ছে প্যাকেজ কল করব java.io প্যাকেজ। তারপর আমরা তিনটা জিনিস নিব, রিড করার জন্য নিব হচ্ছে ফাইল রিডার, রাইট করার জন্য ইউজ করব হচ্ছে ফাইল রাইটার। এই দুইটার অবজেক্ট তৈরি করব। সাথে যদি আমরা পুরোটা সেন্টেন্স হিসেবে ইনপুট নিতে চাই, তখন আমরা নিব হচ্ছে বাফার রিডার। এই তিনটা জিনিসকে আগে নিব। নেওয়ার পরে আমরা কি করব, যে প্রত্যেকটাকে আমরা এখন যেহেতু লাইন হিসেবে ইনপুট নিব, তাহলে আমরা buffer.readLine ফাংশনের মাধ্যমে আমরা ইনপুট ফাইল থেকে প্রত্যেকটাকে লাইন হিসেবে ইনপুট নিব। নেওয়ার পর এটা যতক্ষণ পর্যন্ত না আমার ফাইলটা শেষ হয়ে যাবে, ফাইলের এন্ডে চলে আসবে, সেটা দিয়ে আমরা বুঝাই হচ্ছে নাল। তাহলে যতক্ষণ পর্যন্ত না আমি ফাইলের ইনপুট নাল পাবো, ততক্ষণ পর্যন্ত আমার লুপ চলতে থাকবে। এবং ফাইনালি কি করব, আমরা ওই লুপের মধ্যে প্রত্যেকটা লাইন যে আমি ইনপুট হিসেবে পাচ্ছি, সেই প্রত্যেকটা লাইনকে আমি আবার out.write হিসেবে মানে আউটপুট ফাইলের মধ্যে রাইট করে ফেলবো। এরপরে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার আউটপুট ফাইলটাকে ক্লোজ করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে এইটার জন্য আমি প্রবলেম ফেস করতেছিলাম যে আমি যদি out.close না লিখি, অর্থাৎ আউটপুট ফাইলটাকে ক্লোজ না করি, সেই আউটপুট ফাইলটা এক্সপেক্ট করতে থাকে যে আপনি হয়তো আরো কিছু রাইট করতে চান। যার কারণে কি হয়, আমরা out.close না লিখলে আমার যে আউটপুট ফাইলটার মধ্যে আমি দেখলাম যে একটু আগে ফাইলের মধ্যে ডেটাগুলো কপি হয়েছে, সেই ভ্যালুগুলো তখন আর কপি হবে না। সেই জন্য অবশ্যই আমাকে যেটা করতে হবে, ইনপুট ফাইল যদি আপনি ক্লোজ করতে ভুলেও যান সমস্যা নাই, কিন্তু অবশ্যই আমার আউটপুট ফাইলটাকে আমি আউটপুট দেখার জন্য ক্লোজ করে দিব। তাহলে যতগুলো আউটপুট ফাইল থাকবে আপনার, প্রত্যেকটা আউটপুট ফাইলকে ক্লোজ না করলে আপনি আউটপুট দেখতে পাবেন না। ম্যাডাম একটা প্রশ্ন ছিল। বলেন। ম্যাডাম ইনপুট টেক্সট এই ফাইলটা কেমনে মানে করছেন, মানে এই ফাইলটা যে এখানে শাফি মেইন ফোল্ডারে গিয়ে রাইট ক্লিক করবেন, মানে যেটাতে আপনি আর কি ফাইলের কাজগুলো করবেন, ফাইলের কাজ যে অ্যাপ প্রজেক্টে করবেন, সেই প্রজেক্টের উপরে গিয়ে যে রাইট ক্লিক করবেন, নিউতে যাবেন, গিয়ে এমটি ফাইল দিলে সেই নামের একটা ফাইল তারপর আপনি তৈরি করতে পারবেন। তাহলে এইটা স্টোর হবে আপনার হচ্ছে ওই প্রজেক্টের মেইন প্রজেক্ট যেটা আছে সেই প্রজেক্টের মধ্যে। রাইট ক্লিক করার পর নিউতে যে এমডি ফাইল তো পাচ্ছি না। আচ্ছা, পাচ্ছি না, এই যে দাঁড়ান আমি এখান থেকে দেখাই। এই জায়গায় যে দেখবেন যে আদার্স একটা অপশন আছে, আদার্স অপশনের মধ্যে এই জায়গায় এমটি ফাইল আছে একটা, পাইছি ক্যাটাগরিজ এর মধ্যে। আচ্ছা, তো এই আদার্স এ গিয়ে সবার শেষে দেখবেন এমটি ফাইল বলতে একটা কথা আছে, সেই এমটি ফাইলের মধ্যে আমরা এক্সটেনশন দিয়ে সেভ করব।